কোচবিহার জেলার হেল্পার এবং ওয়ার্কার পদের জন্য তোমরা যে পড়াশোনা করবে, তোমাদের যেমন ধরনের মেটেরিয়ালস দরকার বা যে সমস্ত তথ্যগুলো দরকার, সেই সমস্ত তথ্য নিয়ে আমি এই মুহূর্তে হাজির হয়েছি। তোমরা এই যে ভিডিওটা এখানে দেখো, কত সালে স্থাপিত হয়েছে, মানচিত্র এগুলো তো পাচ্ছই, আয়তন, জনসংখ্যা, সীমানা, ইতিহাস, প্রশাসনিক বিভাগ, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, কৃষিকাজ, ভাষা, সংস্কৃতি, শিক্ষা, এই যে যা যা বিষয় আছে। এরপরে হচ্ছে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবহন ব্যবস্থা, ঐতিহাসিক স্থাপত্য, পর্যটন স্থান। তো সমস্ত বিষয়গুলো হচ্ছে তোমরা আমার এই ভিডিওটিতে পেয়ে যাবে, যেগুলো তোমাদের ইন্টারভিউয়ের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। তোমাদের একদম নোটসগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পড়বে, একদম তোমাদের হাতের সামনে মেটেরিয়ালটা তুলে দিচ্ছি। চলো, তবুও আমি চাই যে তোমরা সকলে সফল হও। সফল হওয়াটা ভীষণ দরকারি। আমি তোমাদের সামনে এভাবেই এখন থেকে নোটসগুলো তুলে ধরবো, যেন তোমরা সফল হতে পারো। আর যদি নোটগুলো কিনতে হয় তাহলে তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9641015588, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9641015588। এই নাম্বারে তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো এই নোটগুলো যদি তোমাদের দরকার হয়। শুধুমাত্র যে কোচবিহার জেলার নোটস দেব তা নয়, কোচবিহার জেলা ছাড়াও আইসিডিএস এর যত ধরনের নোটস রয়েছে যেগুলো ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ এবং যেগুলো না পড়লে ইন্টারভিউতে গিয়ে তুমি কিছুই বলতে পারবে না, সেই সমস্ত পিডিএফ নোটস তোমাদের পাঠিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। তো এবার আমরা মেন যে টপিক সেখানে চলে আসি। দেখো, স্থাপনা। তো কোচবিহার জেলাটি স্থাপিত হয়েছে 1950 সালের 19শে জানুয়ারি। আয়তন কি রয়েছে? কোচবিহার জেলার মোট আয়তন 3387 বর্গ কিলোমিটার। দেখো, এগুলো অ্যাকচুয়ালি কম্পিউটারের ফন্ট, তাই হচ্ছে এখানে একটু বানানগুলো কোথাও কোথাও একটু অসুবিধা হয়েছে, বাট আমরা সকলে এগুলো বুঝতে পারবো, যে কোনো অসুবিধাও হবে না। তো কোচবিহার জেলার মোট আয়তন 3387 বর্গ কিলোমিটার। জনসংখ্যা কি রয়েছে? জনসংখ্যা হলো 2011 সালের জনগণনা অনুযায়ী কোচবিহার জেলার মোট জনসংখ্যা 28,19,086 জন। এই সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছে। 2011 সালের পরে 13 বছর কেটে গিয়েছে, তো প্রায় 13% হারে জনসংখ্যার বৃদ্ধি হয়েছে। এই যে 28 লক্ষের মধ্যে পুরুষ জনসংখ্যা সেটাও এখানে দিয়ে দেওয়া আছে, আর মহিলা জনসংখ্যা সেটাও এখানে দিয়ে দেওয়া আছে। এবং যে প্রশ্নটা অনেকেই এড়িয়ে যায়, যেটা দরকারি একটি প্রশ্ন, সেটা হলো যে কোচবিহার জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার 13.71%, 13.71%। এবার আমরা দেখে নেই জনঘনত্ব, অর্থাৎ প্রতি 1 বর্গ কিলোমিটার বা 1 স্কোয়ার কিলোমিটারে কতজন লোক বসবাস করে? 832, 832 জন লোক বসবাস করে। লিঙ্গ অনুপাত মানে সেক্স রেশিও, অর্থাৎ এই যে জনসংখ্যা আছে সেখানে প্রতি 1000 জন যে পুরুষ জনসংখ্যা দেখা যায়, তাহলে মহিলার সংখ্যা হচ্ছে সেখানে 942। এই 942টাকে বলা হয় সেক্স রেশিও। সাক্ষরতার হার কি আছে? 74.78%, 74.78% হলো এখানকার জনসংখ্যার হার, জনসাক্ষরতার বা সাক্ষরতার হার। এই হারটাও নিঃসন্দেহে বৃদ্ধি পেয়েছে, কারণ আমরা যদি দেখি তাহলে অতি সম্প্রতি দেখা যায় যে কোচবিহার জেলা থেকে পশ্চিমবঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু স্ট্যান্ড বরাবরই করে, এবং কোচবিহারে বেশ কিছু ভালো স্কুল রয়েছে যেগুলোর নাম প্রত্যেক বছর মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের সময় আমরা শুনতে পাই। তো নিঃসন্দেহে এটা কোচবিহারের জন্য একটা গর্ব করার মতো বিষয়। সীমানা,
সীমানাটা একটি গুরুত্বপূর্ণ জিনিস, জানতে হবে যে ম্যাপের মধ্যে তোমার জেলার অবস্থান কোথায়। তো যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে কোচবিহার জেলার উত্তর দিকে রয়েছে জলপাইগুড়ি জেলা। এখন এই যে কথাটা বলা হয়েছে এখানে আমি তোমাদের ছোট্ট করে একটু অ্যাড করছি। কোচবিহার জেলার উত্তরে শুধু জলপাইগুড়ি জেলা নয়, কোচবিহার জেলার সাথে রয়েছে এই জলপাইগুড়ি জেলার সাথে রয়েছে আলিপুরদুয়ার জেলাও। আলিপুরদুয়ার জেলাটাও রয়েছে। কারণ হচ্ছে আলিপুরদুয়ার জেলা আগে কোচবিহার জেলায় আগে জলপাইগুড়ি জেলাতেই ছিল, পরবর্তীতে সেটা 2014 সাল নাগাদ সেটা ভাগ হয়ে নতুন জেলা তৈরি হয়েছে। তো কোচবিহার জেলার উত্তরে রয়েছে আলিপুরদুয়ার জেলা ও জলপাইগুড়ি জেলা, দক্ষিণ পশ্চিমে রয়েছে বাংলাদেশ। তো কোচবিহারে কিন্তু বেশিরভাগ সীমানাটাই হচ্ছে বাংলাদেশ। যদি মেখলিগঞ্জের দিকে যাওয়া যায়, মেখলিগঞ্জ, 3 বিঘা, কুচলিবাড়ি, তারপর ধাপড়া, তাহলেও প্রায় দুদিকেই বর্ডার চোখে পড়বে। ডান দিকে তো অবশ্যই চোখে পড়বে। ঠিক তেমনি চ্যাংড়াবান্ধা থেকে মেখলিগঞ্জ বর্ডার চোখে পড়বে। চ্যাংড়াবান্ধা থেকে যদি মাথাভাঙ্গা যেতে হয় তবুও বর্ডার চোখে পড়বে। ঠিক তেমনি ছিতাই বলো, দিনহাটা বলো, এই প্রায় প্রত্যেকটা জায়গায় হচ্ছে বাংলাদেশ হচ্ছে ঘেঁষে রয়েছে। কোচবিহারের বেশিরভাগ জায়গাটাই বাংলাদেশ ঘেঁষে রয়েছে, অথবা মূল ভূখণ্ড থেকে মানে বাংলাদেশের দূরত্ব খুব বেশি নয়। পূর্বে কে রয়েছে? পূর্বে রয়েছে আসাম রাজ্য। তাহলে উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ পশ্চিমে রয়েছে বাংলাদেশ, আর পূর্ব দিকে রয়েছে আসাম রাজ্য। এই হলো কোচবিহার জেলার সীমানা। এবার এই যে কোচবিহার জেলা, এটা কিন্তু একটা ঐতিহাসিক জেলা। প্রচুর ইনফরমেশন রয়েছে কোচবিহার সম্পর্কে, যেগুলো এই নোটসটাতে নেই। আমি এর আগের যে ভিডিওটা সেখানে শেয়ার করেছিলাম। এখানে সংক্ষিপ্তভাবে একটা বিবরণ দেওয়া রয়েছে এবং এটাই যথেষ্ট তোমাদের জন্য। তো দেখো, কোচবিহার জেলার যদি আমরা দেখি তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কোচবিহার একটি রাজ্য থেকে একটি রাজ্যে, রাজ্য থেকে রাজ্য বা রাষ্ট্র থেকে রাজ্য বলতে পারো, তো রাজ্যে পরিণত হয় এবং তারপরে হচ্ছে জেলায় পরিণত হয়েছে। কেন সেটা এবার দেখে নাও। ইতিহাস অনুযায়ী বর্তমান কোচবিহার জেলা অতীতে বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। তো তখন রাজ্যর অন্তর্গত ছিল। আচ্ছা, 1772 সালে ভুটানের সঙ্গে সংঘর্ষের জেরে কোচবিহার রাজ ধৈর্যেন্দ্র নারায়ণ ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো? ধৈর্যেন্দ্র নারায়ণ এবং ওয়ারেন হেস্টিংস। এই চুক্তির ফলে কোচবিহার ব্রিটিশদের একটি করদ রাজ্যে পরিণত হয়। তাহলে দেখো, আগে ছিল কামরূপ রাজ্যের অন্তর্গত, মানে কামরূপ রাজ্যের মধ্যে। পরবর্তীতে কোচবিহার ওয়ারেন হেস্টিংসের সঙ্গে একটা স্বাক্ষর যখন হলো 1772-তে, 1772 সালে, তখন হচ্ছে কোচবিহার একটি করদ রাজ্যে পরিণত হলো। করদ রাজ্য মানে কি? যারা কর দেয়, ট্যাক্স দেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স দিত কোচবিহার, তো করদ রাজ্য। এবং তারপর কি হলো? 1773 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে রাজ্যটি কোচবিহার নামে পরিচিত হয়। তাহলে কোচবিহার নামে পরিচিত হলো কবে? 1773 সালে চুক্তির মাধ্যমে রাজ্যটি কোচবিহার নামে পরিচিত হয় এবং এই রাজধানীর নাম হয় বিহার ফোর্ট। তাহলে 1773 সালের দিকে কোচবিহারের রাজধানী ছিল বিহার ফোর্ট। কোচবিহার শব্দটির অর্থ কোচ যাত্রী বাসস্থান। এটা ভীষণ ইম্পর্টেন্ট। কোচবিহার গেজেট অনুযায়ী, মহারাজার আদেশ অনুযায়ী রাজ্যের সর্বশেষ নামকরণ করা হয় কোচবিহার। এরপর 1949 সালে 28 আগস্ট রাজা জগদীপেন্দ্র নারায়ণ কোচবিহার রাজ্যকে ভারতীয় অধিরাজ্যের হাতে তুলে দেন। তো তখন তারা ভারতের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত হলেন। সেই বছরই 12 সেপ্টেম্বর থেকে কোচবিহার ভারতের কমিশনার প্রশাসিত রাজ্যে পরিণত হয়। এরপর হচ্ছে কি 1950 সালে 19 জানুয়ারি কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয়। ঠিক আছে, এই জিনিসগুলো জানাটা ভীষণ দরকারি, এই লাইনটা জানাটা ভীষণ দরকারি। তোমরা এগুলো সব নোটসে পেয়ে যাবে। কোচবিহারের রাজবাড়ির সমস্ত তথ্য, কোচবিহারের একদম সার্বিক জেলা সম্পর্কে সার্বিক ইনফরমেশন, ডিএম, এসডিও, বিডিও, এমএলএ, সিডিপিও, এমপি প্রত্যেকের নাম, কোথায় কয়টি ব্লক আছে, কয়টি থানা আছে, সমস্ত কিছু তথ্য তোমরা আমার নোটসগুলোতে পেয়ে যাবে। কয়টি গ্রাম পঞ্চায়েত আছে,
হ্যাঁ, সমস্ত বিষয়গুলো থাকছে। প্রশাসনিক বিভাগ কি রয়েছে দেখো, কোচবিহার জেলায় 5টি মহকুমা রয়েছে, যথা কোচবিহার সদর 1, 2 নম্বর হচ্ছে দিনহাটা, 3 নম্বর হচ্ছে মাথাভাঙ্গা, 4 নম্বর মেখলিগঞ্জ, 5 নম্বর তুফানগঞ্জ। তোমরা অবশ্যই এসডিওদের নামগুলো মনে রাখবে ভালো করে, এবং যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেদিন অবশ্যই এসডিওর যে রুম সেখানে একটা নেম প্লেট লাগানো থাকে, সেখান থেকে প্রশ্ন করা হয়। তোমরা ভালো করে এসডিওর নামটা দেখে নেবে। আর কোচবিহার জেলার পৌরসভা কটি? পৌরসভা হলো 6টি। কোচবিহার পৌরসভা, দিনহাটা পৌরসভা, মাথাভাঙ্গা পৌরসভা, তুফানগঞ্জ পৌরসভা, মেখলিগঞ্জ পৌরসভা, হলদিবাড়ি পৌরসভা। এই 6টি হলো কোচবিহারের পৌরসভা। আমরা এবার ব্লকগুলোর নামগুলো জেনে নিই। কী কী ব্লক রয়েছে দেখো। তো কোচবিহার জেলায় 12টি ব্লক রয়েছে। কোচবিহার 1, ICDS এর এই মুহূর্তে অঙ্গনওয়াড়ির রিক্রুটমেন্ট হচ্ছে কোচবিহার 2, দিনহাটা 1, দিনহাটা 2, সিতাই, মাথাভাঙ্গা 1, তারপরে মাথাভাঙ্গা 2, শীতলকুচি, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, তুফানগঞ্জ 1 ও তুফানগঞ্জ 2। এর পরের ইনফরমেশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই মনে রাখবে। কোচবিহার জেলায় 12টি পঞ্চায়েত সমিতি রয়েছে। তোমরা অবশ্যই পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তোমার ব্লকের সেই নামটা মনে রাখবে। নিজের ব্লকের সিডিপিওর নামটা জানবে, মনে রাখবে। আমার কাছে নোটস রয়েছে, বিডিওর নাম নোটস রয়েছে। তবে সিডিপিও বিডিওরা কিন্তু কখনো কখনো ট্রান্সফার হন, তাই বর্তমানে কে আছেন সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে। কোচবিহার জেলায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কটি? 128টি। তাহলে 12টি পঞ্চায়েত সমিতি, 128টি গ্রাম পঞ্চায়েত। মৌজা কটি? 1202টি। 1202টি হলো এখানে মৌজা রয়েছে। এছাড়াও কি রয়েছে দেখো, এছাড়াও রয়েছে কোচবিহার জেলায় 1714টি গ্রাম সংসদ রয়েছে। এটা ইম্পর্টেন্ট নয়। এবার দেখো কোচবিহার জেলাতে কতগুলো গ্রাম রয়েছে। আনুমানিক নয়, এখানে সংখ্যাটা দিয়েই দেওয়া আছে, 1132টি। জেলা পরিষদের সংখ্যা 1টি। তোমরা যে অবশ্যই যে জেলা পরিষদের যিনি সভাধিপতি আছেন, সভাধিপতি তার নামটা মনে রাখবে, এটা জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এরপরে আমরা কোচবিহারের যে বিধানসভার আসনগুলো আছে, 9টি বিধানসভার আসন রয়েছে, সেগুলো একটু দেখব। তো প্রথমে হচ্ছে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র। তোমরা অবশ্যই মেখলিগঞ্জের এমএলএর নামটা মনে রাখবে যারা মেখলিগঞ্জ থেকে দেখছো। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্র, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র, এই এমএলএদের নাম মনে রাখবে যারা এই ব্লক থেকে রয়েছে। শীতলকুচি থেকে যদি কেউ দেখে থাকছো তাহলে সে এই ব্লকের এমএলএর নাম জানবে। সিতাই বিধানসভা কেন্দ্র, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র, এমএলএর নামগুলো অবশ্যই মনে রাখবে। এছাড়া দেখো তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র, এই হলো 9টি। এছাড়া লোকসভা কেন্দ্র কটি? লোকসভা কেন্দ্র হলো কোচবিহারে লোকসভা কেন্দ্র হলো 1টি। ঠিক আছে। সম্প্রতি কোচবিহারের লোকসভা কেন্দ্রে যিনি জয়ী হয়েছেন, এমপি হয়েছেন, সাংসদ, মেম্বার অফ পার্লামেন্ট, তার নামটা কি? বর্তমান কোচবিহারের এমপিকে তোমরা অবশ্যই যারা জানো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আচ্ছা, কোচবিহার থানা কয়টি রয়েছে? 14টি থানা রয়েছে। আবার কোথাও কোথাও দেখা যায় 16টি থানা রয়েছে। হ্যাঁ, তো মহিলা থানা রয়েছে এক্সট্রা, তাই 16টি থানা রয়েছে, 2টো মহিলা থানা সহকারে। এমনিতে থানা রয়েছে 14টি। যেমন হচ্ছে কোতোয়ালি থানা, পুন্ডিবাড়ি থানা, দিনহাটা মহিলা থানা, সাহেবগঞ্জ থানা, সিরাই থানা, মাথাভাঙ্গা থানা, ঘোষকাডাঙ্গা থানা, শীতলকুচি থানা, হলদিবাড়ি থানা, মেখলিগঞ্জ থানা, কোচবিহার থানা, তুফানগঞ্জ থানা, বক্সিরহাট থানা। এছাড়াও আরও 2টো মহিলা থানা রয়েছে। সব মিলে হচ্ছে 16টি থানা বর্তমানে রয়েছে। তো এই হলো কোচবিহার জেলার আর একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে ভূপ্রকৃতি। তো বলা হয়েছে যে এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। সমগ্র কোচবিহার জেলাটি উত্তরবঙ্গ সমভূমির অন্তর্গত। ভূভাগ উঁচু নিচু, তবে এতটা উঁচু নিচু নয়, মোটামুটি প্লেন, কারণ এখানে কোনো পাহাড় নেই। কোনো অঞ্চলে এতটাই নিচু যে বর্ষাকালে দুকুল ছাপিয়ে যায়। হ্যাঁ, নিচু আছে, জল জমে যায়, বিশেষ করে যেটা তিস্তা সংলগ্ন এরিয়া আছে সেগুলোতে। কোচবিহার জেলার উচ্চভূমি অঞ্চলটি শীতলকুচি ব্লকের লালবাজার ও নিম্নভূমি অঞ্চলটি দিনহাটা মহকুমায় অবস্থিত। এই জেলার কোনো পাহাড় পর্বত নেই, তবে বিভিন্ন
এলাকায় একাধিক বিশালাকার ঝিল দেখতে পাওয়া যায়, ঝিল রয়েছে। ঠিক আছে, এই হলো ভূপ্রকৃতি। এখানে কোচবিহারের একটি গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য তোমার জন্য তুলে ধরা হয়েছে। আশা করি যারা কোচবিহার থেকে আসো, যারা গ্রামকে ভালোবাসো বা যারা গ্রামে থাকো, আমি নিজেও গ্রামে থাকি, তাদের এটা ভালো লাগবে। আচ্ছা, নদ নদী দেখো। নদ নদীর বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমার সঙ্গে শেয়ার করব। কোচবিহার জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলি হলো তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, কালজানি, ধরলা, মানসাই, গদাধর ইত্যাদি। আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে তুমি যে শহরে থাকো সেই শহরের পাশ দিয়ে কোন নদী বয়ে গিয়েছে বা সেই শহরের মধ্য দিয়ে কোন নদী বয়ে গিয়েছে সেটা সম্পর্কে একটু জানবে। বা তোমার ব্লকে কি কি নদী আছে নিজের ব্লকে, সেটা অবশ্যই জেনে যেও। কারণ জলপাইগুড়ি জেলার ইন্টারভিউতে এভাবে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার ব্লকে কি কি নদী তোমার ব্লকের মধ্য দিয়ে বয়ে গিয়েছে বা অমুক শহরের মাঝখান দিয়ে কোন নদী বয়ে গিয়েছে। মানে হচ্ছে তুমি যে শহরে থাকো অথবা কোচবিহার যে মেইন শহর তোমার ডিস্ট্রিক্ট টাউন, সেই টাউনের উপর দিয়ে বা পাশ দিয়ে কোন নদী বয়ে গিয়েছে বা কোন নদীর ধারে কোচবিহার অবস্থিত অথবা কোন নদী কোচবিহারের মধ্য দিয়ে বয়ে গিয়েছে, এই তথ্যটা কিন্তু জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে বিভিন্ন সময়ে। জলবায়ুটা বেশি ইম্পর্টেন্ট নয় এখানে, আমরা জানি কোচবিহার প্রচুর উত্তপ্ত একটি জায়গা। আচ্ছা, ক্লাইমেট দেখো, এখানে সর্ষে ক্ষেত লাগানো হয়েছে, শীতকালের একটা ছবি। এখানে কৃষিকাজ, এটা ইম্পর্টেন্ট, কৃষিকাজ। তো কোচবিহারে অনেক ভালো কৃষিকাজ হয়, পরিবেশটা হচ্ছে অনুকূল। এখানে কি হয়, ধান, গম, তামাক, পাট এগুলো সব হয়। শাকসবজি, ফলমূল, চা পাতাও হয়। গম উৎপাদনে এই জেলা 6ষ্ঠ স্থান অধিকার করে, ভীষণ ইম্পর্টেন্ট কথা একটি। কোচবিহারের একটি তামাক ক্ষেতের ছবি দেওয়া হয়েছে। কোচবিহারে গেলে কিন্তু তামাক ক্ষেত খুব চোখে পড়ে। আর বর্ডার এরিয়াগুলোতে এখন যেটা হয়, ভুট্টার ক্ষেত প্রচুর আমি দেখেছি, ভুট্টা ক্ষেত। চা বাগান তো এখন রয়েইছে, চা বাগান আগে শুধু পাহাড়ে দেখা যেত, এখন কোচবিহার জেলার বেশ কিছু এরিয়া রয়েছে, চ্যাংড়াবান্ধা, মেখলিগঞ্জ, কুচলিবাড়ি বা অন্যান্য জায়গাগুলো, জামালদা, সেখানে প্রচুর পরিমাণে চা বাগান দেখা যায় এবং সামনের দিকেও অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু প্রচুর চা বাগান রয়েছে। তো কোচবিহারের একটি প্রধান অর্থকরী ফসল হলো তামাক, টব্যাকো। আচ্ছা, ভাষা তো বাঙালি লোকই বেশি আছে, বাংলা ভাষা রয়েছে। এছাড়া বাংলা ভাষা ছাড়া হচ্ছে কি, বাংলা ভাষাটা উপভাষা হিসেবে রাজবংশী ভাষা রয়েছে। সংস্কৃতিটা কোচবিহারে ভীষণ ইম্পর্টেন্ট। এটা হলো কি, জনপ্রিয় লোকসঙ্গীত হলো ভাওয়াইয়া। আব্বাসুদ্দিন নাম তোমার নিশ্চয়ই শুনে থাকবে, সেটা আমি আর একটা ভিডিওতে শেয়ার করেছি খুব সম্ভবত। কোচবিহারের জনপ্রিয় পালা গান হলো বিশ্বহরা। বিশ্বহরা গান সম্পর্কে অবশ্যই 2-4 লাইন জেনে যেও। মোট সাক্ষরতার হার 74.78%। এই বলা হয়েছে প্রত্যেক বছর, এই যে কথাটা আমি বলেছিলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বোর্ডে প্রথম থেকে 10 জনের মধ্যে কোনো না কোনো স্থান পেয়েই থাকে এই জেলার ছাত্রছাত্রীরা। তো ভীষণ ভালো পড়াশোনায় কোচবিহার জেলা। কয়েকটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। তোমরা অবশ্যই এই যে ভদ্রলোক রয়েছেন পঞ্চানন বর্মা, এনার সম্পর্কে জানবে, সেটা নোটস আমার কাছে রয়েছে। আচ্ছা, উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় রয়েছে, MJN মেডিকেল কলেজ রয়েছে, ABN শিল রয়েছে। ABN শিলটাও এরা সম্পর্কে অবশ্যই জানবে, হলো। এছাড়া কোচবিহার মহাবিদ্যালয়, দিনহাটা মহাবিদ্যালয়, এগুলো রয়েছে। কোচবিহারের কয়েকটি পর্যটন স্থান যদি দেখা যায়, প্রসিদ্ধ স্থান দেখো, কোচবিহার রাজবাড়ি, এটা রয়্যাল প্যালেস, এটা কিন্তু কোচবিহারের একটা গর্ব, এটা গর্ব। দেশ বিদেশের মানুষ, ট্যুরিস্টরা এখানে চলে আসেন এবং হচ্ছে অবসর সময়ে আশেপাশের লোকেরাও হচ্ছে এখানে চলে যান। এটা একটা অনেক বড় অ্যাট্রাকশন। এছাড়া হচ্ছে কি রয়েছে কোচবিহার রাজপ্রাসাদ ছাড়া, মনমোহন মন্দির, সাগর দিঘি, বড় দেবী মন্দির, মধুপুর ধাম, নৃপেন্দ্র নারায়ণ পার্ক, বানেশ্বর শিব মন্দির, রসিক বিল, তারপরে হচ্ছে কি গোসানিমারি রাজপাট। গোসানিমারি রাজপাট সম্পর্কে অবশ্যই জানতে হবে। এটা নিয়ে আমার কাছে ছোট তথ্য রয়েছে, যেগুলো শেয়ার করে দেওয়া হবে যারা নোটসগুলো পারচেস করবে। গোসানিমারি মন্দির, এছাড়াও রয়েছে 3 বিঘা। 3 বিঘাটা এখানে উল্লেখ করা নেই। 3 বিঘা যেটা মেখলিগঞ্জের পার্শ্ববর্তী কুশলিবাড়িতে রয়েছে। আচ্ছা,
তো কোচবিহার হলো তোর্ষা নদীর তীরে অবস্থিত একটি শহর, ঠিক আছে। এই জেলার সদর দপ্তর, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, সেটা হলো এটি জয়পুর রাজ্যের মহারানী গায়ত্রী দেবীর কি মাতৃভূমি। কোচবিহার প্রাসাদ এবং মনমোহন মন্দির থাকার কারণে এটিকে একটি ঐতিহ্যবাহী শহর ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। কোচবিহার একটি পরিকল্পিত শহর, বোঝা যায় কোচবিহারে গেলেই যে কোচবিহার একটি পরিকল্পিত শহর। এই হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়। তারপরে এই হলো কোচবিহার হেড পোস্ট অফিস, উপর থেকে ড্রোন থেকে নেওয়া একটা শট। আচ্ছা, এখানে হাসপাতাল, কি কি হাসপাতাল রয়েছে সেগুলো রয়েছে। অর্থনীতি কি রয়েছে দেখো, এগুলো সব নোটসগুলো তোমরা পেয়ে যাবে। এখানে একটি চকচকায় একটি শিল্প পার্ক করা হয়েছে তুফানগঞ্জে। তুফানগঞ্জ যাওয়ার পথে শহর থেকে, তুফানগঞ্জ যাওয়ার পথে শহর থেকে 4 কিলোমিটার দূরে চকচকায় একটি শিল্প পার্ক তৈরি করা হয়েছে। বেশ কিছু কোম্পানি সেখানে শিল্প স্থাপন করেছে। আচ্ছা, এখানে আবার কৃষি এবং শিল্প সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, যেগুলো তোমরা নোটসগুলো কিনলেই পেয়ে যাবে। আচ্ছা, এবার কোচবিহারে যে রাসমেলা সেটা সম্পর্কে অনেক বড় তথ্য রয়েছে, আশা করি তোমাদের এটা কাজে লাগবে। এছাড়া বিভিন্ন রকম তথ্যগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হলো কোচবিহারের যে নোটসগুলো। এগুলো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি আরও একবার, 9641015588, 9641015588। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে তোমরা হচ্ছে নোটগুলো পারচেস করো। এখানে দেখো কোচবিহারের যে পঞ্চানন বর্মা তার সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। আমার কাছে আলাদা করেও নোটস রয়েছে। এবিএন শীল তার সম্পর্কেও পড়তে হবে। আচার্য ব্রজেন্দ্রনাথ শীল তার সম্পর্কে এক লাইন হলেও জানতে হবে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ব্রাহ্ম ও দার্শনিক আচার্য ব্রজেন্দ্র শীলকে অধ্যক্ষ পদের প্রস্তাব দেন, যিনি 1896 থেকে 1913 সাল পর্যন্ত 18 বছর এই পদে ছিলেন। তো এই হলো এবিএন শীল। এরপরেও আর অনেক তথ্য রয়েছে। যাই হোক, আশা করি তোমাদের তথ্যগুলো ভালো লেগে থাকবে। কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমাদের কতটা কাজে লাগছে, উপকার হচ্ছে না, সবটাই কমেন্ট করে জানাবে। যাদের নোটস প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, 9641015588। পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে। নোট পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে 300 টাকা দাম দিতে হবে, ঠিক আছে। সকলের জন্য সফলতা কামনা করছি। সকলের ইন্টারভিউ প্রস্তুতি অনেক ভালো হোক এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাও। ধন্যবাদ।